হ্যালো বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেল ভাইরাল স্টোরিতে। আমি আপনাদের সাথে সাকিব। আমাদের আজকের গল্পে বাবার সাইকেলের ঘামে গড়া স্বপ্নে ধনী রহমদারের পরাজয়। এই গল্পে আছে এক সাধারণ বাবার অসীম ত্যাগ, এক মেয়ের অটুট স্বাভিমান, আর পয়সার দম্ভের সামনে কিভাবে একটা পরিবারের আসল সম্পদ জিতে যায়। যদি বাবা মায়ের কষ্টের মূল্য বোঝেন, তাহলে এক্ষুনি লাইক করুন, শেয়ার করুন। চলুন এখন গল্পটি শুরু করা যাক। বেলডাঙার সকাল, তখনও সূর্য ওঠেনি, কিন্তু সুমিত্রার রান্নাঘরের উনুন আর কেরোসিন স্টোভ অনেক আগেই জ্বলে উঠেছিল। ঘরের টিনের চালের অপর শিশির বিন্দুর টুপটুপ শব্দ, আর আজ সকালে চুল্লির ফ্যাস ফ্যাস শব্দ ছিল এই ঘরের রোজকার অ্যালার্ম। বিমলবাবু উঠিলেন, পুরনো বাঁশের খাটে বসে অভ্যাসবশত চোখের উপর দিয়ে হাত বুলিয়ে নিলেন। সামনের দেওয়ালে কালী মায়ের ফটো ছিল, আর তারই পাশে একটা পেরেকের উপর ঝোলানো ছিল ওনার রেলওয়ের পুরনো ফ্যাকাশে হয়ে যাওয়া খাকি ইউনিফর্ম। বিমলবাবুর নজর ওই ইউনিফর্মের উপর পড়ল, এবং ওনার মুখে একটা তৃপ্তির কিন্তু ততটাই ক্লান্ত হাসির রেখা ফুটে উঠল। টানা ৩০ বছর রেলের লেভেল ক্রসিংয়ে উনি গেটম্যানের ডিউটি করেছিলেন। রোদ, বৃষ্টি, কুয়াশা কিছুরই তোয়াক্কা না করে হাজার হাজার ট্রেনকে নিরাপদে পার করিয়ে দেওয়া বিমলবাবুর ভাগ্যে কখনো নিজের সুখের যাত্রা আসেনি। একটি সাধারণ দুর্ঘটনার দাগও ওনার চাকরির ওপর ছিল না। বিনা দুর্ঘটনা সেবা, এটাই ছিল ওনার সবথেকে বড় সম্মান। এই ৩০ বছরের সফরে রেল লাইনের পাশে দাঁড়িয়ে ট্রেনের গরম হাওয়া সইতে সইতে ওনার হাতের তালুতে পড়া শক্ত কড়াগুলো এখন পাকাপাকি হয়ে গিয়েছিল। এই কষ্ট কিসের জন্য? তো শুধু নিজের একমাত্র মেয়ে সোহিনীর জন্য। বন্ধুরা, এই গল্প শুধু সোহিনীর নয়, বরং নিজের বাবা মায়ের কষ্টের মর্যাদা বুঝতে পারা প্রত্যেক স্বাভিমানী ছেলেমেয়ের। যদি আপনাদেরও মনে হয় যে আপনার বাবা মা পৃথিবীর সবথেকে বড় সম্পদ, তবে গল্পের আগে যাওয়ার আগে ভিডিওটি এক্ষুনি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন, আর এই রকমই কলিজায় লাগার মতো গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। আর হ্যাঁ, একটি ছোট্ট অনুরোধ। আপনারা এই ভিডিওটি পশ্চিমবঙ্গের বা পৃথিবীর কোন কোণা থেকে দেখছেন? আপনাদের গ্রাম বা শহরের নাম আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার পড়তে খুব ভালো লাগবে। চলুন তবে আবার ফিরি আমাদের গল্পের দিকে এবং দেখি সোহিনীর নসিবে সামনে আর কি লেখা আছে। ওগো, উঠলে? চা রেখেছি, দেখো স্টোভে, ছেঁকে নাও। রান্নাঘর থেকে সুমিত্রার গলা এলো। উনি ঘামে ভিজে জবজবে হয়েছিলেন। সামনে দুটো উনুনে একসাথেই সবজি, ডাল আর পরোটার তাড়াহুড়ো চলছিল। বেলডাঙায় পড়াশোনার জন্য আসা ছেলেমেয়েদের ঘরোয়া টিফিন পৌঁছে দেওয়ার কাজ সুমিত্রা গত ৩০ বছর ধরে করছিলেন। পরোটা বেলতে বেলতে ওনার কবজিতে পাকাপাকি ব্যথা ধরে গিয়েছিল, কিন্তু মেয়ের ভবিষ্যতের জন্য উনি কখনো না বলেননি। বিমলবাবু চায়ের কাপ নিয়ে ভেতরে এলেন। ওগো সুমিত্রা, এখন তো অন্তত এই টিফিনের ঝামেলা থামাও। মেয়ে এখন বড় চাকরিতে ঠকেছে, বেঙ্গালুরুতে মাইনেও বেশ ভালো ওর। এখন কেন এই উনুনের জাল সইছ? সুমিত্রা আঁচল দিয়ে মুখের ঘাম মুছলেন এবং বললেন, ওগো, মেয়ের পড়াশোনা হলো, চাকরিতে লাগলো মানেই কি মা বাবার কাজ শেষ হয়ে গেল? কাল মেয়ের হাত হলুদ করতে হবে, হাতে ৪টে টাকা থাকা চাই কি চাই না? লোকের ছেলে মেয়েদের দুটো গ্রাস খাইয়ে আমার মেয়ের বিয়ের জন্য পুঁজি জমাচ্ছি আমি, আর আপনি আমাকে কি বলছেন? ওই ছেঁড়া স্যান্ডেল বদলে নতুন স্যান্ডেল নিন বললে বলেন যে চলবেও আরও ২ বছর। বিমলবাবু হেসে বিষয় কাটানোর চেষ্টা করলেন, কিন্তু ওনার মনে কোথাও একটা ভয় ছিলই। মেয়ে বেঙ্গালুরুতে বড় আইটি কোম্পানিতে ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু বেলডাঙ্গার টিনের ঘর, বর্ষায় চুইয়ে পড়া ছাদ, আর এই রেল গেটম্যান সাধারণ বাবা, এর মানানসই জামাই কোথায় খুঁজবেন? ওদিকে বেঙ্গালুরুতে এক চকচকে আইটি পার্কে সোহিনী নিজের ডেস্কে বসে ল্যাপটপে কাজ করছিল। সোহিনী মানে বেলডাঙ্গার লাল মাটিতে বেড়ে ওঠা এক সংস্কারী আর অত্যন্ত বুদ্ধিমান মেয়ে। কোম্পানিতে লক্ষ লক্ষ টাকার প্যাকেজ থাকলেও ওর জীবনযাত্রায় সেই সাধারণ ভাবটা ছিল। গায়ে সাধারণ সুতির ড্রেস, কপালে ছোট টিপ, আর চোখে এক আলাদা রকমের সমজদারি। কোম্পানির অন্য লোকেরা যখন উইকেন্ডে পাব আর পার্টিতে হাজার হাজার টাকা ওড়াত, সেখানে সোহিনী করমঙ্গলার একটা সাধারণ রুমে থেকে প্রতি মাসে মাইনের বেশিরভাগ টাকা বাবাকে বেলডাঙায় পাঠিয়ে দিত। কারণ ও জানত ওর ইঞ্জিনিয়ারিংয়ের এক একটা সেমেস্টারের ফি ভরার সময় ওর বাবা নিজের পেট কতটা কেটেছে। আর এই কোম্পানিতেই ওর দেখা হলো অভিজিতের সাথে। অভিজিৎ সেন। অভিজিৎ মানে কলকাতার বালিওয়েলজের এক গর্বিত ধনী তরুণ। ওর বাবা অমিতাভ সেন কলকাতার এক বড় নির্মাণ ব্যবসায়ী। অভিজিৎ কোম্পানিতে এক বড় পদে ছিল। ও যখন ওর ঝকঝকে বিএমডব্লিউ কার নিয়ে অফিসে আসত, তখন সবার নজর ওর দিকেই থাকত। গায়ে ব্র্যান্ডেড স্যুট, কবজিতে লক্ষ টাকার ঘড়ি, আর কথাবার্তায় এক ধরনের কর্পোরেট অহংকার। সোহিনী আর অভিজিৎ একই প্রজেক্টে কাজ করছিল। শুরুতে সোহিনীর অভিজিতের ওই বড়লোকি মেজাজ একদম ভালো লাগতো না, কিন্তু অভিজিৎ মাত্র ওর সারল্যে আর বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়েছিল।
ওর আশেপাশে থাকা হাই সোসাইটির মেয়েদের চেয়ে সোহিনীকে ওর খুব আলাদা মনে হতো। ধীরে ধীরে প্রজেক্টের খাতিরে তাদের কথাবার্তা বাড়ল। অভিজিৎ ওকে প্রপোজ করল। সোহিনী কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। এক সন্ধ্যায় কোম্পানির ক্যাফেটেরিয়ায় ও অভিজিৎকে স্পষ্ট বলল, অভিজিৎ, এটা সম্ভব নয়। আপনারা কোথায় আর আমরা কোথায়? আপনাদের কলকাতার সমুদ্রের দিকে মুখ করা বাড়ি আর আমার বেলডাঙার টিনের ঘর। আমার বাবা রেলের সাধারণ গেটম্যান ছিলেন। আমাদের আর আপনাদের মধ্যে আকাশ-পাতাল তফাত। আপনার বাড়ির লোক এটা কখনো মেনে নেবে না। অভিজিৎ অত্যন্ত মিষ্টি শব্দে ওর হাত নিজের হাতে নিল। সোহা, আরে এগুলো পুরনো আমলের কথা। পয়সায় কি হয়? আমার তোমাকে ভালো লাগে। আর আমার বাবা মাকে আমি বুঝিয়ে বলবো, ওনারা খুব মডার্ন। ওনাদের এইসব জিনিসে কোনো ফারাক পড়ে না। আমি আছি না তোমার পাশে? অভিজিতের ওই আশ্বাসে সোহিনীর মনে আশার আলো জাগল। ওর মনে হলো যে সত্যিই অভিজিৎ পয়সার চেয়ে মানুষকে বেশি গুরুত্ব দেয়। কিন্তু ও কোথায় জানত যে পয়সা আর ক্রবতার অহংকার মানুষের রক্তে এমনভাবে মিশে থাকে যে তা মিষ্টি কথার আড়ালে কখনো না কখনো বেরিয়ে আসেই। অভিজিৎ যখন এটা কলকাতার বাড়িতে জানালো, তখন বালিগঞ্জের ওই আলিশান বাড়িতে যেন ভূমিকম্প হলো। সেন পরিবারের ওই 4 বিএইচকে বাড়ি কোনো রাজপ্রাসাদের চেয়ে কম ছিল না। মেঝেতে মার্বেল, ছাদ থেকে ঝুলছে ঝকঝকে বড় ঝাড়লণ্ঠন, আর বাড়িতে কাজ করার জন্য 4 জন কাজের লোক। অভিজিতার মা মালবিকা সেন ছিলেন এই ঐশ্বর্যের মূর্ত প্রতীক। গায়ে দামি সিল্কের শাড়ি, গলায় হীরের হার আর হাতে রূপোর কাপে গ্রিন টি নিয়ে উনি সোফায় বসেছিলেন। অভিজিতের বাবা অমিতাভ হোসেন পাশেই বিজনেস ম্যাগাজিন পড়ছিলেন। কি বললে তুমি? রিল গেটম্যানের মেয়ে? মালবিকার গলা সপ্তমে চড়ে গিয়েছিল। ওনার গলার ঘৃণা ঢাকা যাচ্ছিল না। আরে অভিজিৎ, তোমার লজ্জা করল না এটা বলতে? অমিতাভ, শুনলে তুমি তোমার সুযোগ্য সন্তানের আবদার? কাল লোকে কি বলবে? সেনদের বাড়িতে বেলডাঙ্গার কোন এক গ্রামের মেয়ে বউ হয়ে আসবে। আমার বান্ধবীরা, সোসাইটির লোক হাসবে আমাদের দেখে। অভিজিৎ বোঝানোর চেষ্টা করল, মা, ও গ্রামে থাকে না, আর ও খুব বুদ্ধিমান। আইটি কোম্পানিতে বড় পোস্টে আছে। থাকবে, কিন্তু ওর খানদান কি? ওর ওই সাধারণ বাবা মা কাল আমাদের পার্টিতে এসে দাঁড়ালে কেমন লাগবে? ওনারা কি নুন চামচ দিয়ে খেতেও জানেন? অভিজিৎ, আমার ওই মেয়ে একদম পছন্দ নয়। মালবিকা রাগে ফুঁসছিলেন। অমিতাভ হোসেন কিন্তু অত্যন্ত শান্তভাবে এক পাকা ব্যবসায়ীর মতো চিন্তা করলেন। মালু, শান্ত হও। মেয়ে আইটিতে আছে, নিজে উপার্জন করে। আর আজকাল এইরকম সাধারণ ঘরের মেয়েরা বেশি ম্যানেজেবল হয়। ওনাদের আমাদের বাড়িতে নিয়ে এলে ওনারা সারা জীবন আমাদের উপকারের তলায় চাপা পড়ে থাকবে। তাছাড়া অভিজিৎ শুনবে না। আর মেয়ে যদি দেখতে ভালো হয়, তবে সমাজকে দেখানোর জন্য আমাদের একটা সুসংস্কৃত বউ মিলেছে এমন নাটক করা যাবে। মালবিকার এটা পছন্দ হচ্ছিল না, কিন্তু ছেলের জেদের কারণে উনি হ্যাঁ বললেন। কিন্তু ওনার মাথায় একটা অন্য চক্রান্তই পাক খাচ্ছিল। ঠিক আছে, যদি এই মেয়ে এই বাড়িতে আসেই, তবে ওর ওই দরিদ্র মা বাবাকে তাদের আসল জায়গা দেখিয়ে দিতেই হবে। ওনাদের বোঝা উচিত যে সেনের বাড়িতে মেয়ে দেওয়া মানে কি। ওদিকে বেলডাঙায় বিমলবাবুকে যখন সোহিনী অভিজিৎ সম্পর্কে জানালো, তখন উনি জানলা দিয়ে বাইরের শূন্যতায় চেয়ে রইলেন। ওনার চোখের সামনে নিজের রেলের গেট আর সামনে থেকে আসা কোনো বড় আলিশান গাড়ি, এদের মাঝখানের তফাতটা ফুটে উঠল। মেয়ে, বিমলবাবুর বলা কাঁপছিল। বড়লোকের বাড়ির রুটি দেখতে মিষ্টি হলেও হজম করা বড় কঠিন রে মা। গরিবের মেয়ে বড়লোকের বাড়িতে গেলে সেখানে সে বউ কম আর সোনার খাঁচার পাখি বেশি হয়। তুই ভেবে চিনতে পা ফেলিস। সোহিনী বাবাকে সাহস দিল, বাবা, অভিজিৎ ওরকম নয়, ও খুব ভালো। তোমরা একবার দেখা করো না ওনাদের সাথে। দুটো সম্পূর্ণ আলাদা জগৎ, দুটো আলাদা চিন্তাধারা এখন মুখোমুখি হতে চলেছিল। একদিকে সারা জীবন সততা আর কষ্টের পুঁজি জমা করা বিমলবাবু, আর অন্যদিকে পয়সার আর ক্ষমতার দম্ভ, প্রতিষ্ঠার দম্ভ থাকা মালবিকা সেন। আর এই দুই জগতের যখন টক্কর হবে, তখন তাতে ঠিক কে পিষ্ট হবে তার ধারণা না সোহিনীর ছিল, না সেই বাবার। বেলডাঙার সেই সরু আর ধুলোমাখা গলিতে যখন সেনের চকচকে কালো মার্সিডিজ এসে থামল, তখন পুরো গলি বাইরে উঁকি দিয়ে দেখছিল। গাড়ির দরজা খুলে মালবিকা সেন বাইরে এলেন। গায়ে লাখ টাকার পৈঠানি, চোখে বড় গগলস আর নাকে রুমাল চাপা দিয়ে তিনি চারদিকে এমনভাবে নজর বোলালেন যেন কোনো আস্থা করেই দাঁড়িয়ে আছেন। তার পেছন পেছন অমিতাভ হোসেন আর অভিজিৎ নিচে নামল। বিমলবাবু আগেই দরজায় হাত জোড় করে দাঁড়িয়েছিলেন। গায়ে পরিষ্কার ধোয়া সাদা শার্ট আর পায়জামা, কিন্তু তার মুখের জড়তা ঢাকা যাচ্ছিল না। আসুন আসুন সাহেব, আসুন দিদিমণি, বলতে বলতে তিনি সেনদের ভেতরে ডাকলেন।
মালবিকা ঘরে পা রাখলেন আর তার নজর সরাসরি ওপরে টিনের চালের দিকে গেল। রোদে তেতে ওঠা সেই টিন আর ঘরে ঘুরতে থাকা সেই পুরনো সিলিং ফ্যান দেখে তিনি কপালে ভাঁজ ফেললেন। বসার জন্য দেওয়া পুরনো রেক্সিনের সোফাতেও তিনি আগে নিজের আঁচল পাতলেন আর তারপর একদম কোণ ঘেঁষে টিকে বসলেন। সুমিত্রার প্রাণ তো আগেই ধকভক করছিল। তিনি তড়িঘড়ি করে রান্নাঘর থেকে স্টিলের ঝকঝকে থালায় করে আলুর দম আর কাপে করে ধোঁয়া ওঠা চা এনে টিপয়ের উপর রাখলেন। নিন দিদিমণি, গরম গরম আলুর দম করেছি, সুমিত্রা অত্যন্ত আদরের সাথে বললেন। মালবিকা সেই আলুর দমের ডিশের দিকে এমন অবজ্ঞার সাথে তাকালেন যেন তাতে বিষ মেশানো আছে। ওগো সুমিত্রা দেবী, মালবিকার গলা অত্যন্ত কৃত্রিম আর বিধিয়ে কথা বলার মতো ছিল। আমাদের এখানে সকাল সকাল এমন তৈলাক্ত আর ভারী খাবার খাওয়ার পদ্ধতি নেই। আমরা শুধু ডায়েট ফুড নিই। আর চা তো আমি কখনোই খাই না, শুধু গ্রিন টি। ওটা থাকুক, ওভাবেই থাক। সুমিত্রার মুখ শুকিয়ে গেল। বিমলবাবু তাড়াহুড়ো করে পরিস্থিতি সামলে অমিতাভ সেনকে চা খাওয়ার অনুরোধ করলেন। আনুষ্ঠানিক কথাবার্তা শুরু হল। অমিতাভ সেন বিষয় তুললেন, বিমলবাবু, মেয়ে আমাদের পছন্দ, কিন্তু দেখুন আমাদের কলকাতার প্রতিপত্তি অনেক বড়। আমাদের আত্মীয়স্বজন সবাই হাই ক্লাস সোসাইটির, তাই বিয়ের জাঁকজমক তো করতেই হবে। মালবিকা মাঝখানেই কথা কেড়ে নিলেন। হ্যাঁ, আর বিয়ে এখানে বেলডাঙ্গার কোনো টিনের চালের মঙ্গল কার্যালয় হবে না। আমাদের প্রতিষ্ঠা অনেক বড়। মন্ত্রী, বিধায়ক, বড় বড় বিল্ডার্স, এমন সব অতিথি বিয়েতে আসবেন। তাই বিয়ে পুরীর গ্র্যান্ড ওশান রিসর্টেই হবে। আর তাছাড়া আমাদের দিকে নিয়মই আছে যে বিয়ের সব খরচ মেয়ের বাড়ির লোকেদেরই করতে হয়। আমরা শুধু বরযাত্রী নিয়ে আসব। গ্র্যান্ড ওশান রিসর্ট আর সব খরচ, এই শব্দগুলো শুনতেই বিমলবাবু আর সুমিত্রার পায়ের তলার মাটি সরে গেল। ওখানকার একদিনের ভাড়াই লাখ টাকার ঘরে থাকে, এটা তারা জানতেন। এই খরচ বহন করা তাদের সাধ্যের বাইরে ছিল। বিমলবাবু সোহিনীর দিকে তাকালেন। ওর চোখে একটা ভয় আর অভিজিৎকে হারানোর আতঙ্ক ছিল। বাবা সেটা সকালেই বুঝে গিয়েছিলেন। মেয়ের সেই ভাব বিমলবাবুকে চুপ করিয়ে দিল। তিনি একটা দীর্ঘশ্বাস নিলেন, নিজের দারিদ্র্যের দলা গিলে নিলেন আর হাত জোর করে বললেন, হ্যাঁ দিদিমণি, আপনারা যেমন বলবেন তেমনই হবে। মেয়ের জন্য সব করতে পারি আমরা। মালবিকা বাঁকা হাসি হাসলেন, আর সেনদের গাড়ি আবারও ধুলো উড়িয়ে বেরিয়ে গেল। সেই রাতে বিমলবাবুর ঘরে নিথর নিস্তব্ধতা ছিল। সুমিত্রা ঠাকুর ঘরের সামনে আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে বসেছিলেন। বিমলবাবু এক কোণে রাখা নিজের পুরনো লোহার সিন্দুক খুললেন। সেখান থেকে তিনি একটা পুরনো ডায়েরি বের করলেন, যাতে তার রেলের প্রভিডেন্ট ফান্ডের পাস বই ছিল। ৩০ বছর রেলের গরম লাইন পাহারা দেওয়ার সময় নিজের ঘাম ঝরিয়ে জমানো সেইটুকুই ছিল জীবনের একমাত্র পুঁজি। সেই সাথে তিনি একটা জরাজীর্ণ কাগজ বের করলেন, গ্রামে থাকা তাদের একমাত্র ১.৫ একর চাষের জমির পর্চা। ওগো, এটা কি বের করলে তুমি? সুমিত্রা কান্না সরানো গলায় বললেন। বিমলবাবুর গলা কাঁপছিল, কিন্তু তাতে এক দৃঢ়তা ছিল। সুমিত্রা, মেয়ের সুখের চেয়ে এই মাটি আর এই পয়সা বড় নয় রে। এই জমি আমার বাবা দিয়েছিলেন, সেটা বেচার সময় এলো। আর এই পিএফের পুঁজি আমার বার্ধক্যের লাঠি ছিল। কিন্তু সোহিনীর ওই অভিজিতের ওপর মন পড়ে আছে। ওর সংসার ভেঙে যাক, এটা আমি দেখতে পারবো না। আমি কাল গিয়েই জমির সওদা করব আর পিএফের টাকা তোলার আবেদন করব। মেয়ের বিয়ে এমন ধুমধাম করে দেব যে ওই সেনদের চোখ ধাঁধিয়ে যাবে। বাবার এই ত্যাগের কথা শুনে দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা সোহিনী নিজের ফুপিয়ে ওঠা কান্না চেপে ধরছিল। ওর ভেতর থেকে ভীষণ অপরাধবোধ হচ্ছিল। পরের দিন ও সরাসরি অভিজিৎকে কল করল। ওর গলা কান্নায় ভেজা আর দুশ্চিন্তায় ভরা ছিল। অভিজিৎ, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। কাল কাকিমা যে গ্র্যান্ড ওশানের জেদ ধরেছেন, সেটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আমার বাবার কাছে অত পয়সা নেই। তিনি সোজাসুজি ওনার গ্রামের ১.৫ একর জমি বিক্রি করছেন আর সারা জীবনের রেলের পিএফের টাকা ভেঙে দিচ্ছেন। অভিজিৎ, আমরা সাধারণ পদ্ধতিতে বিয়ে করি না, কোর্ট ম্যারেজ করি অথবা বেঙ্গালুরুতে কোনো সাধারণ হলে করি। প্লিজ অভিজিৎ, মাকে বোঝাও না তুমি। ওপাশ থেকে অভিজিতের গলা অত্যন্ত শান্ত আর নির্বিকার শোনাল। কাম অন সোহা, তুমি খামোখা এত হাইপার কেন হচ্ছ? দেখো, ওটা মায়ের জেদ, আর উনি আগেই ওনার সার্কেলে বলে দিয়েছেন যে বিয়ে গ্র্যান্ড ওশনে হবে। এখন আমরা ক্যান্সেল করলে সোসাইটিতে ওনার কি ইজ্জত থাকবে? আর ইটস আ ওয়ান টাইম এক্সপেন্স ইয়ার। মেয়ের বাড়ির লোক বিয়ের খরচ করে তো, তাতে নতুন কি আছে? তুমি এইসব আমার মাকে বলে সিন ক্রিয়েট করো না। তুমি ম্যানেজ করো না, তোমার বাবাকে বলো একটু অ্যাডজাস্ট করতে। বিয়ের পর তো আমি আছি সব দেখার জন্য। কিন্তু অভিজিৎ, আমার বাবার সারা জীবনের কামাই। সোহা প্লিজ, আমাকে এখন মিটিংয়ে যেতে হবে, আমরা পরে কথা বলবো। এই বলে অভিজিৎ ফোন কেটে দিল।
সোহিনীর হাতের ফোন ওভাবেই রয়ে গেল। যে মানুষটা কাল পর্যন্ত বলছিল আমি তোমার পাশে আছি, সে আজ পয়সা আর প্রতিষ্ঠার প্রশ্নে এত ঠান্ডা মাথায় ম্যানেজেবল বলে দায়ে ঝেড়ে ফেলল। প্রেমের ঘোরে থাকা সোহিনী সেই মুহূর্তে এই ইশারা বুঝতে পারল না। ও নিজেকেই সান্ত্বনা দিল যে বিয়ের পর অভিজিৎ নিশ্চয়ই বদলে যাবে। পুরীর গ্র্যান্ড ওশান রিসর্টের সেই চত্বরটা এমনিতে খুব নয়নাভিরাম ছিল। চারদিকে ছড়িয়ে থাকা সমুদ্র, কুয়াশার চাদর আর বাতাসে এক আরামদায়ক শীতলতা। কিন্তু বিমলবাবু আর সুমিত্রার মনে প্রচণ্ড ধকপকানি আর এক অদ্ভুত চাপ জমেছিল। রিসর্টের বিশাল প্রবেশদ্বারে লক্ষ লক্ষ টাকার বিদেশি ফুল দিয়ে সাজানো হয়েছিল। ভেতরে লাল গালিচা পাতা ছিল, ঝাড়লন্টনের আলো চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। এইসব ঐশ্বর্য দেখার সময় বিমলবাবুর চোখের সামনে নিজের বিক্রি হয়ে যাওয়া 1.5 একর কালো মাটি আর সারা জীবনের রেলের পিএফ খালি হওয়ার রসিদটা ভেসে উঠল। মেয়ের সুখের জন্য তিনি নিজের অতীত আর ভবিষ্যৎ দুটোই এই একটা দিনের জাঁকজমকে উড়িয়ে দিয়েছিলেন। বেলডাঙ্গা থেকে বরযাত্রীদের আনার জন্য বিমলবাবু একটা সাধারণ বাস ভাড়া করেছিলেন। সেই লাল বাস থেকে নিচে নামা বেলডাঙ্গার সাধারণ সহজ সরল মানুষগুলো বিমলবাবুর কিছু পুরনো রেলের সহকর্মী, পরনে সাধারণ খদ্দরের শার্ট আর পায়ে স্যান্ডেল, আর মহিলাদের গায়ে সাধারণ সুতির শাড়ি। এই পুরো লোকলস্কর ওই 5 স্টার রিসর্টের চাকচিক্যের মাঝে একদমই বেমানান আর ভ্যাবাচ্যাক্কা খাওয়া লাগছিল। অন্যদিকে কলকাতা থেকে সেনদের বরযাত্রীদের বহর এসে আছড়ে পড়ছিল। মার্সিডিজ বিএমডাব্লিউর মতো আলিশান গাড়ির সারি লেগে গিয়েছিল। গাড়ির দরজা খুলে বাইরে আসা সেই হাইফাই সোসাইটির লোকজন মহিলাদের গায়ে ডিজাইনার লেহেঙ্গা, গলায় হীরের ঝকঝকে হার, আর পুরুষদের গায়ে দামি স্যুট। বাতাসে বিদেশি পারফিউমের গন্ধ ম ম করছিল। এই দুটো সম্পূর্ণ আলাদা জগতের সেখানে যে মিশ্রণ হচ্ছিল সেটা মেলামেশা ছিল না, বরং এক ধনী জগতের দারিদ্র্যকে দেওয়া একটা পরোক্ষ ধমকি ছিল। মালবিকা সেন একটা দামি সিল্কের শাড়িতে আর সোনা হিরেই মোড়া রূপে রিসর্টে আবির্ভূত হলেন। তার নজর তক্ষুনি বেলডাঙ্গার ওই বরযাত্রীদের ওপর পড়ল, আর তার মুখ ঘৃণায় কুঁচকে গেল। তিনি বিমলবাবু আর সুমিত্রাকে হাতের ইশারায় একপাশে ডাকলেন। বিমলবাবু গায়ে একটা সাধারণ পুরনো স্টাইলের সাফারি স্যুট পরেছিলেন, আর সুমিত্রা বিয়েরই একটা পুরনো চওড়া পাড়ের শাড়ি পরেছিলেন। এ কি কাপড় পরেছেন আপনারা? মালবিকা চোখ পাকিয়ে অত্যন্ত নিচু স্বরে কিন্তু জ্বালাময়ী শব্দে জিজ্ঞেস করলেন। আরে ভিখারির মতো দেখাচ্ছে আপনাদের দুজনকে। আপনাদের কোনো আক্কেল আছে কি নেই? এখানে আমার মন্ত্রী, বড় বড় বিল্ডার, কর্পোরেট জগতের ভিআইপি লোক আসবে। আপনাদের এই অবতার দেখে তারা কি বলবে আমাকে? আমার তো ইজ্জতই চলে যাবে সোসাইটিতে। বিমলবাবু মাথা নিচু করে নিলেন। দিদিমণি, তাড়াহুড়োয় নতুন কাপড় কেনার সময় আর সুযোগ পায়নি। তাহলে এখন একটা কাজ করুন। মালবিকা অত্যন্ত তুচ্ছাচ্ছিল্যের সাথে বললেন, আপনারা এদিকে সামনের দিকে মেইন হলে অতিথিদের সামনে আসবেন না। আপনাদের এই কাপড় আর আপনাদের এই লোকজন আমাদের অতিথিদের সাথে মানায় না। আপনারা ওই পেছনের দিকে যেখানে কেটারিংয়ের কাজ চলছে ওখানেই থাকুন। আর আপনাদের ওই রেলের বন্ধুদের বলে দেবেন খামোখা আমাদের অতিথিদের সাথে মেশার চেষ্টা যেন না করে। এই শব্দগুলো সুমিত্রার কলিজায় তীরের মতো বিঁধল। ওনার চোখ ভরে এলো, কিন্তু বিমলবাবু নিজের অপমান সয়ে নিঃশব্দে মাথা নাড়লেন। এই সব ঘটনা দূর থেকে সোহিনী দেখছিল। ওর চোখে জল আর মাথায় রাগ টকবক করে উঠল। ও সোজা অভিজিৎকে খুঁজতে গেল। অভিজিৎ বন্ধুদের সাথে হাতে কোল্ড ড্রিঙ্কসের গ্লাস নিয়ে হাসাহাসি করছিল। সোহিনী ওকে একপাশে ডেকে নিল। অভিজিৎ, তোমার মা এখন আমার বাবা মাকে কি বলেন সেটা শুনেছে তুমি? ওনাদের অতিথিদের সামনে আসতে বারণ করছেন তিনি। আমার বাবা ওনার জীবনের সব পুঁজি এই বিয়েতে লাগিয়েছেন, আর ওনাকেই অপমান করা হচ্ছে। সোহিনীর গলা কান্নায় আর রাগে কাঁপছিল। অভিজিৎ অত্যন্ত কৌশলে ওর কাঁধ চাপড়াল আর মুখে সেই চেনা মিষ্টতা নিয়ে এলো। আরে বেবি, কাম অন, তুমি কেন খামোখা প্রত্যেকটা বিষয় নিয়ে ইস্যু করছো? মা ওভাবে বলেননি। দেখো, ওনার অতিথিরা খুব হাই প্রোফাইল। তোমার বাবা যদি ওখানে সাধারণ পোশাকে যান তবে ওনাদেরই তো অস্বস্তি লাগদেলা। মা শুধু ওনার স্টেটাস মেনটেন করতে চাইছেন। তুমি আজকের দিনটা ইগনোর করো না প্লিজ। আমাদের বিয়েটা তো বেশি জরুরি, তাই না? মুড নষ্ট করো না ইয়ার। অভিজিৎ অত্যন্ত চালাকির সাথে মায়ের অপমানের ওপর স্টেটাসের প্রলেপ লাগিয়ে সোহিনীকে চুপ করিয়ে দিল। সোহিনী নিঃশব্দে সেখান থেকে চলে এলো, কিন্তু ভেতর থেকে ও একদম ভেঙে পড়েছিল। কিছুক্ষণ পর সোহিনী যখন হলের বাইরে এলো, তখনও যে দৃশ্য দেখল তাতে ওর কলিজা ফেটে গেল। বিমলবাবু বিয়ের খরচে কোথাও যেন টাকার কমতি না হয়, তাই নিজের জন্য নতুন কিছুই কেনেননি। পায়ে সেই পুরনো রেল ডিউটির সময়কার কালো জুতো ছিল,
যা আজ সকালেই উনি এক কোণে বসে নিজের হাতে পলিশ করেছিলেন। সেই জুতো পরে ৫৫ বছরের বৃদ্ধ বাবা রিসর্টে শুধু দৌড়াদৌড়ি করছিলেন। ওগো, ওদিকে জল শেষ হয়ে গেছে, জলদি বদলে দাও। এই ছেলে, সাহেবকে বসার জন্য চেয়ার দাও। বিমলবাবু ঘামে ভিজে জবজবে হয়েছিলেন। ততক্ষণে কলকাতার কিছু হাই সোসাইটির অতিথি জুস খেয়ে অর্ধেক ভরা গ্লাস আর নাস্তার এটো প্লেট ওখানেই একটা টেবিলে আর সোফার পাশে ফেলে রেখেছিল। মালবিকার রাগ আর রিসর্ট যাতে খারাপ না দেখায়, তাই বিমলবাবু নিজেই এগিয়ে গেলেন। যে হাতে ৩০ বছর গৌরবের সাথে রেলের গেট ধরেছিলেন, সেই হাত দিয়েই এখন অতিথিদের এটো প্লেট আর শালপাতা তুলে ডাস্টবিনে ফেলছিলেন। বাবা, সোহিনীর মুখ দিয়ে অজান্তেই একটা ফুপানি বেরিয়ে এলো। ও একটা থামের আড়ালে দাঁড়িয়ে নিজের বাবার এই নিঃশব্দ সংগ্রাম আর লাঞ্ছনা দেখছিল। ওর চোখের জল থামছিল না। যে বাবা ওকে রাজকন্যার মতো বড় করেছেন, সেই বাবা আজ এক ধনী পরিবারের মিথ্যে আভিজাত্যের কারণে চাকরের মতো খাটছিলেন। আর যে মানুষটাকে ও ভালোবেসেছিল, সেই হবু স্বামী এইসব অপমান মুখ বুজে দেখে মায়ের পয়সার দম্ভকে সঙ্গ দিচ্ছিল। সন্ধ্যার সময় পুরীর গ্র্যান্ড ওশান রিসর্টের সেই বিশাল লন কোনো রাজপ্রাসাদের মতো সাজানো হয়েছিল। রং বেরঙের আলোর রোশনাই, বাতাসে দামি আতর আর বিদেশি ফুলের সুগন্ধ, এবং একপাশে বাজছিল রাজকীয় সঙ্গীত। একদিকে পঞ্চব্যঞ্জনের ইটালিয়ান, চাইনিজ আর অনেক বিদেশি খাবারের বিশাল স্টল লেগেছিল। এই সব ঐশ্বর্য দেশের কোনো বড় শিল্পপতির বাড়ির বিয়ের মতো মনে হচ্ছিল। কিন্তু এই চাকচিক্যের পেছনের সত্যটা শুধু একজন বাবাই জানতেন। এখানকার জ্বালানো প্রতিটা আলো, অতিথিদের পাতে দেওয়া প্রতিটা গ্রাস বিমলবাবুর ঘাম থেকে, ওনার পিএফের পুঁজি থেকে আর বিক্রি করা চাষের জমি থেকে গড়ে উঠেছিল। সোহিনী তৈরি হয়ে হলে এলো। গায়ে লাখ টাকার ভারী শাড়ি, সোনার গয়নার ভার আর মুখে বিয়ের তেজ। স্টেজে যাওয়ার আগে ওর নজর স্বাভাবিকভাবেই নিজের মা বাবাকে খুঁজতে লাগল। ও সামনের ভিআইপি সেকশনের দিকে তাকালো। স্টেজের একদম সামনে সাদা মখমলের সোফা পাতা ছিল। সেখানে সেনদের অতিথিরা, মন্ত্রী, বিধায়ক, বড় বিল্ডার আর স্বয়ং অমিতাভ সেন ও মালবিকা সেন কোনো রাজা রানীর মতো আসীন ছিলেন। তাদের হাতে জুসের গ্লাস ছিল আর মুখে আভিজাত্যের অহংকার। কিন্তু সেই প্রথম সারিতে, যেখানে কনের বাবা মায়ের বসার কথা ছিল, সেখানে বিমলবাবু আর সুমিত্রা কোথাও ছিলেন না। সোহিনীর মনে একটা ধাক্কা লাগল। ও সারা হলে নজর বোলাল। সেনদের লোকজন দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু বেলডাঙ্গার লোকজন কোথাও দেখা যাচ্ছিল না। সোহিনী ধীরে ধীরে হলের পেছনের দিকে গেল। ও যতই পেছনের দিকে যাচ্ছিল, ততই আলোর রোশনাই কমতে থাকল, আর সঙ্গীতের মধুর সুর ক্যাটারিংয়ের বাসনের আওয়াজে হারিয়ে গেল। হলের একদম শেষ প্রান্তে, যেখানে অতিথিদের এঁটো শালপাতা আর এঁটো ফেলার বড় ড্রাম রাখা ছিল, সেখান থেকে দুর্গন্ধ আসছিল। ক্যাটারিংয়ের ছেলেদের দৌড়ঝাঁপ চলছিল, আর ঠিক সেই বেসিন আর আবর্জনার বালতির পাশেই এক অন্ধকার কোণে দুটো সাধারণ হাতলহীন নীল প্লাস্টিকের চেয়ার রাখা ছিল। সোহিনীর পা সেখানেই থমকে গেল। ও নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সেই প্লাস্টিকের চেয়ারে বিমলবাবু আর সুমিত্রা চুপি চুপি অপরাধীর মতো মাথা নিচু করে বসেছিলেন। সুমিত্রা আঁচল দিয়ে চোখ মুছছিলেন, আর বিমলবাবু শূন্যে চেয়ে হাত কচলাচ্ছিলেন। যে মানুষটাই পুরো অনুষ্ঠানের লক্ষ লক্ষ টাকার খরচ একাই বহন করেছেন, তাকে নিজের মেয়ের বিয়েতে আবর্জনার স্তূপের পাশে বসানো হয়েছিল। এই দৃশ্য দেখা মাত্রই সোহিনীর চোখের জল শুকিয়ে গেল, আর তার জায়গা নিল এক ভয়ঙ্কর ক্রোধ। ওর শরীরের রক্ত যেন টকপক করে ফুটতে লাগল। নাকের নথ আর গায়ের শাড়ি সামলে ও এক বাঘিনীর মতো সোজা মেইন হলের দিকে এলো। অভিজিৎ ওর কিছু কর্পোরেট বন্ধুদের সাথে এক কোণে দাঁড়িয়ে হাসাহাসি করছিল। সোহিনী সরাসরি গিয়ে ওর হাত ধরল আর ওকে টেনে একপাশে নিয়ে এলো। সোহা, হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? অভিজিৎ বিরক্ত হয়ে জিজ্ঞেস করল। আমার মা বাবা কোথায় অভিজিৎ? সোহিনীর গলা কাঁপছিল, কিন্তু তা ধারালো ছিল। আরে থাকবেন এখানেই কোথাও পেছনের দিকে, তুমি কেন সিন ক্রিয়েট করছো? অভিজিৎ শান্তভাবে বলল। পেছনের দিকে? আবর্জনার ডাস্টবিনের পাশে আর এটো শালপাতার কাছে আমার মা বাবাকে কে বসিয়েছে? যে ভিআইপি সোফায় তোমার মন্ত্রী আর বিল্ডাররা বসেছে, সেই সোফা আর এই রিসর্ট আমার বাবার টাকায় বুক করা হয়েছে, আর ওনাকেই তোমরা ওখানে প্লাস্টিকের চেয়ারে বসিয়েছ? সোহিনীর গলা এখন চলেছিল।
ওর আওয়াজ শুনে মালবিকা সেন সেখানে এলেন। ওনার মুখে সেই কুটিল আর মিথ্যে হাসি ছিল। কি হয়েছে অভিজিৎ, ও এভাবে চাচাচ্ছে কেন অতিথিদের সামনে? কাকিমা, সোহিনী মালবিকার চোখের দিকে চোখ রেখে বলল, আমার মা বাবাকে ওখানে পেছনে এঁটো পত্তলের কাছে কে বসালো? মালবিকা চোখ কুঁচকে অত্যন্ত নির্লজ্জভাবে হেসে বললেন, আমি বসিয়েছি। আর আওয়াজ নিচে নামিয়ে কথা বলো, এখানে আমার অতিথিরা আছেন। আরে একটু প্র্যাকটিক্যাল ভাবো না। একজন সাধারণ রেল গেটম্যান আর টিফিন বালিকে আমি কি আমার মন্ত্রী আর কোটিপতি বিল্ডার অতিথিদের সাথে ভিআইপি সোফায় বসাবো? ওনাদের সাথে কেমন দেখাবে? ওনাদের যোগ্যতা ওখানেই পেছনে বসার। আমরা ওনাদের আমাদের বাড়িকে মেনে নিয়েছি, এটাই তোমাদের বড় ভাগ্য মনে করো। যোগ্যতা, এই শব্দটা সোহিনীর কানে আছড়ে পড়ল, আর ওর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। ও আশার চোখে অভিজিতের দিকে তাকাল। ওর মনে হলো অন্তত এখন এই লোকটা নিজের মাকে থামাবে। নিজের হবু স্ত্রীর মা বাবার এই অপমান ও সইবে না। কিন্তু অভিজিৎ পকেটে হাত ঢুকিয়ে অত্যন্ত শান্তভাবে বলল, সোহা, আই থিঙ্ক মা ঠিকই বলছেন। দেখো, তোমার মা বাবা ওখানে ভিআইপি লোকেদের সাথে অস্বস্তি বোধ করতেন। ওনাদের ওখানেই পেছনে আরামদায়ক মনে হবে। আর বিয়েতে এমন একটু অ্যাডজাস্ট করতেই হয়। তুমি খামোখা তমাশা করো না। চলো, স্টেজে যাওয়ার সময় হয়ে গেছে। স্মাইল প্লিজ। অভিজিতের এই কথা শোনা মাত্রই সোহিনীর পায়ের তলার মাটি হারিয়ে গেল। যে মানুষটার উপরও অন্ধভাবে বিশ্বাস করেছিল, সে কোনো স্বামী নয়, বরং এক অহংকারী আর পয়সার দম্ভ থাকা মহিলার হাতের পুতুল মাত্র। আজ বাবার টাকার বিনিময়ে পাওয়া অপমান, তাদের যোগ্যতা নিয়ে তোলা প্রশ্ন আর হবু স্বামীর এই কাপুরুষতা সোহিনীর ভেতরে চিরকালের জন্য কিছু একটা ভেঙে গেল। আর ঠিক সেই মুহূর্তে সেখানে এক নতুন স্বাভিমানী সোহিনীর জন্ম হল। ও অভিজিতের হাতে ঝটকা দিল। ওর চোখ এখন কাঁদছিল না, তা আগুনের মতো জ্বলছিল। আপনারা আমার আর আমার মা বাবার যোগ্যতা দেখতে চান তো? এবার আমি আপনাদের যোগ্যতা দেখাচ্ছি। এই বলে সোহিনী গটগট করে স্টেজের দিকে এগিয়ে গেল। ঝড়ের আগের স্তব্ধতা শেষ হয়েছিল, এবার শুধু মহাসংগ্রাম বাকি ছিল। স্টেজে সঞ্চালকের উৎসাহ উপচে পড়ছিল। সেন পরিবার মানে কলকাতার এক প্রতিষ্ঠিত নাম। আজ অমিতাভ সেন আর মালবিকা দেবীর একমাত্র ছেলে অভিজিতের বিয়ে মানে এক ঐতিহাসিক অনুষ্ঠান। আমি অনুরোধ করছি মঞ্চে উপস্থিত মাননীয় মন্ত্রীদের যাতে সেন পরিবারকে সম্মাননা জানান। হাততালির আওয়াজ ফেটে পড়ল। অমিতাভ সেন আর মালবিকা স্টেজে হাসি মুখে মালা আর তোড়া গ্রহণ করছিলেন। ক্যামেরার ফ্ল্যাশ চলছিল। সেনদের মিথ্যে আভিজাত্যের বেলুন তখন হাওয়ায় খুব দম্ভের সাথে ফুলে উঠেছিল। কিন্তু ঠিক সেই সময় হলের মাঝের রাস্তা দিয়ে লাল রঙের ভারী শাড়ি পরা, গায়ে লক্ষ লক্ষ টাকার গয়না পরা এক কোণে মঞ্চের দিকে আসছিল। তার পা আজ নববধূর মতো লজ্জা বা জড়তায় পড়ছিল না, বরং এক রণরঙ্গিনী বাঘিনীর মতো মাটিতে আছড়ে পড়ছিল। সোহিনীর চোখ অশ্রু নয়, বরং রাগে লাল হয়েছিল। ও সরাসরি সিঁড়ি বেয়ে স্টেজে উঠে এলো। লোকে ভাবল যে কোণে চলে এসেছে মানে এবার পরের অনুষ্ঠান শুরু হবে। কিন্তু সোহিনী সরাসরি সঞ্চালকের দিকে গিয়ে ওর হাতের মাইকটা এক প্রকার ছিনিয়ে নিল। মাইকের সেই কর্কশ আওয়াজ পুরো হলে প্রতিধ্বনিত হল। এবং বাজতে থাকা সঙ্গীত হঠাৎ থেমে গেল। হলের মধ্যে এক মুহূর্তে শোষার নীরবতা নেমে এলো। মন্ত্রী, বিল্ডার, হাইফাই সোসাইটির অতিথি, অমিতাভ সেন এবং মালবিকা সবাই স্তব্ধ হয়ে সোহিনীর দিকে তাকিয়ে রইলেন। সোহিনী একটা দীর্ঘশ্বাস নিল। ওর গলা একটুও কাঁপছিল না, উল্টো তাতে ছিল এক ভয়ঙ্কর ধার, যা সরাসরি কলিজায় গিয়ে বিঁধছিল। নমস্কার অতিথিবৃন্দ। সোহিনীর ক্ষণক্ষণে কণ্ঠস্বর স্পিকারের মাধ্যমে পুরো হলে ছড়িয়ে পড়ল। আপনারা সবাই এই গ্র্যান্ড ওশন রিসর্টের রাজকীয় বিয়েতে এসেছেন। এখানকার জাঁকজমক, এই বিদেশি ফুলের বাগান আর আপনাদের পাতে দেওয়া এই শাহী খাবার দেখে আপনাদের মনে হচ্ছে না যে এইসব সেনদের টাকা আর প্রতিপত্তির নিদর্শন? কিন্তু একটু থামুন, সত্যটা কিছুটা আলাদা। মালবিকা সেনের পায়ের তলার মাটি সরে গেল। তিনি সামনে এগিয়ে এসে বললেন, এই সোহিনী, কি তমাশা শুরু করেছ? মাইক নিচে নামাও, চুপ করে বসুন। সোহিনী ভরা মঞ্চে শাশুড়িকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল। ওর সেই রুদ্রমূর্তি দেখে মালবিকার কথা আটকে গেল। অভিজিৎ দৌড়ে স্টেজে এসেছিল, কিন্তু সোহিনীর চোখের আগুন দেখে ও সেখানেই থমকে দাঁড়াল। সোহিনী আবার অতিথিদের দিকে ফিরল। আজ আমি আপনাদের এই অনুষ্ঠানের পেছনের আসল আভিজাত্য দেখাব। দয়া করে সবাই একটু ঘাড় ঘুরিয়ে হলের একদম পেছনের কোণার দিকে দেখুন। হ্যাঁ, ঠিক ওখানেই, যেখানে আপনাদের এঁটো শালপাতা আর এঁটো ফেলার ড্রামগুলো রাখা আছে না, সেখানে প্লাস্টিকের চেয়ারে এক বৃদ্ধ বাবা আর মা বসে আছেন। পুরো হলের 200-250 অতিথির মাথা একসাথেই পেছনে ঘুরল। অন্ধকার কোণে ভয়ে কাঁপতে থাকা বিমলবাবু আর আঁচল দিয়ে মুখ লুকিয়ে কাঁদা সুমিত্রাকে সবাই দেখতে পেলেন। ওরা আমার বাবা মা। সোহিনীর গলা এখন আবেগে ভারী হয়ে এলো, কিন্তু রাগের তেজ বজায় ছিল।
আমার বাবা রেলের সাধারণ গেটম্যান আর মা টিফিনওয়ালি, কিন্তু এই সাধারণ বাবাই আজ আপনাদের এই ভিআইপি অনুষ্ঠানের সব খরচ বহন করেছেন। মালবিকা সেনের জেদ মেটানোর জন্য আমার বাবা নিজের ঘাম ছড়িয়ে কামানো আর বার্ধক্যের লাঠিস্বরূপ ৩০ বছরের রেলের পিএফের পুঁজি ভেঙে দিয়েছেন। গ্রামের সেই ১.৫ একর চাষের জমি বিক্রি করেছেন, তবেই আপনাদের পাতে এই শাহী মেনু এসেছে। হলে বসা অতিথিদের হাতের গ্রাস সেখানেই থেমে গেল। কেউ কেউ হাতের জুসের গ্লাস নিচে রেখে দিলেন। মন্ত্রী আর বড়লোকদের মুখে এক অপরাধবোধের ছায়া ঘনিয়ে এলো। সোহিনী মালবিকার দিকে আঙুল দেখালো। আর এই সেনেরা আমার বাবা মাকে রিটায়ার গিফট হিসেবে কি দিয়েছেন জানেন? তারা ওনাদের বলেছে যে আপনাদের কাপড় আমাদের অতিথিদের সাথে মানায় না, তাই আপনারা অতিথিদের সামনে আসবেন না। যে বাবা পিএফ ভেঙে এই শাহী খাবার খাওয়ালেন, তাকে আপনারা এঁটো পত্তলের পাশে বসিয়েছেন। আপনাদের আভিজাত্য এতই বড় যে আমার বাবাকে আপনাদের শুধু বিল মেটানোর জন্যই প্রয়োজন ছিল, কিন্তু পাশে বসানোর যোগ্যতা ওনার ছিল না। বিমলবাবু পেছন থেকে দৌড়ে সামনে এলেন। ওনার চোখ জলে ভরেছিল। গায়ে সেই সাদা সাফারি স্যুট আর পায়ে পলিশ করা পুরনো জুতো। মা রে, থাক থাক, তমাশা করিস না। আমার কি, আমি যেখানে খুশি বসব, কিন্তু তুই তো সংসার ভাঙিস না রে মা। বাবার সেই কান্না শুরানো গলা শুনে সেখানে বসা অনেক মহিলার চোখে জল চলে এলো। কিন্তু সোহিনী আজ থামার পাত্রী নয়। না বাবা, আজ তোমার মেয়ে কথা বলবে। যে বাড়িতে আমার জন্মদাতা বাবার সম্মান নেই, সেই বাড়ি আমি গড়তে চাই না। ও অভিজিতের দিকে ফিরল। অভিজিতের মাথা লজ্জায় নিচে ঝুঁকেছিল। আর এই আমার স্বামী। আমার মনে হয়েছিল এই লোকটা আমার পাশে দাঁড়াবে, কিন্তু যখন এর মা আমার মা বাবার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন, তখন ও আমাকেই বলছে যে সিন ক্রিয়েট করো না, অ্যাডজাস্ট করো। যে মানুষ নিজের মায়ের টাকার অহংকারের সামনে স্ত্রীর মা বাবার স্বাভিমান বিক্রি করতে তৈরি হয়, সে সারা জীবন আমাকে কি আগলে রাখবে? অভিজিৎ, তোমার এই কাপুরুষতা আর তোমার মায়ের এই মেকি আভিজাত্য আজ ফাঁস হয়ে গেছে। সোহিনীর এক একটা শব্দ যেন এক একটা সপাটে চর ছিল, যা সেনদের গালে আছড়ে পড়ছিল। অমিতাভ হোসেন লজ্জায় স্টেজের এক কোণে গিয়ে দাঁড়িয়েছিলেন। মালবিকার মুখ লুকানোর জায়গা ছিল না। সোহিনী মাইকটা শক্ত করে ধরল। ওর চোখ দিয়ে এখন জল পড়ছিল, কিন্তু তা লাঞ্ছনার নয়, বরং এক বাঘিনীর স্বাভিমানের জল ছিল। আজ আমি সবার সামনে এটা ঘোষণা করছি, আমার এমন কাপুরুষ স্বামী আর পয়সার দম্ভ থাকাই ঐশ্বর্যের কানাকড়িরও প্রয়োজন নেই। এই কথা শুনে পুরো হলে এক নিস্তব্ধতা নেমে এলো। কারও একটু নড়ার সাহস পর্যন্ত হচ্ছিল না। দারিদ্র্যের জন্য লজ্জিত হওয়ার চেয়ে সোহিনী ভরা মঞ্চে বাবার ঘামের যে সম্মান দিয়েছিল, তাতে সেনদের ইজ্জত হাটে হাড়ি ভেঙে গিয়েছিল। আমার সিদ্ধান্ত অটল। সোহিনীর আওয়াজ আবারও সেই স্তব্ধ হলে প্রতিধ্বনিত হল। ও হাত থেকে মাইকটা নিচে ছেড়ে দিল। তা মাটিতে পড়ার সেই ধপ শব্দটা সেনদের আভিজাত্যের শেষ চিহ্নটুকুও ধোঁড়য় মিশিয়ে দিল। আমি সোহিনী বিমল রায় এই বিয়ে এই মুহূর্তেই ভেঙে দিচ্ছি। এই বাক্য উচ্চারণ করার সাথে সাথেই ও নিজের গলায় হাত দিল। মালবিকা সেন খুব দম্ভের সাথে পরিয়ে দেওয়া সেই লাখ টাকার হীরের হারটা ও এক ঝটকায় খুলে ফেলল এবং অভিজিতের পায়ের কাছে ছুঁড়ে দিল। এরপর হাতের সোনার ভারী চুড়ি, কানের দুল, এক এক করে শরীরের সব গয়নাও মঞ্চের ওপর ছুঁড়ে ফেলল। এই নিন আপনাদের গয়না। এই সোনার টুকরোগুলোর চেয়ে আমার বাবার কষ্ট আর ঘামের দাম অনেক বেশি। আমার আপনাদের এই মেকি জাকজমক আর ভিখারি বড়লোকের দরকার নেই। সোহিনীর এই কথাগুলো মালবিকার মুখে সপাটে চড় মারার মতো লাগল। সোহিনী বুক চিতিয়ে স্টেজ থেকে নিচে নেমে এলো। হলে উপস্থিত ভিআইপি অতিথিরা মন্ত্রমুগ্ধের মতো এইসব দেখছিলেন। তাদের নজর এখন সেনদের দিকে ঘুরল। যে মালবিকা একটু আগে দম্ভের সাথে স্টেটাসের বড়াই করছিলেন, তিনি এখন মুখ লোকাচ্ছিলেন। মঞ্চে উপস্থিত এক প্রবীণ মন্ত্রী অমিতাভ হোসেনের দিকে অত্যন্ত ঘৃণার সাথে তাকালেন এবং বললেন, অমিতাভ হোসেন, আপনাদের টাকার যদি এতই দম্ভ থাকে তবে তা নিজের ঘরেই রাখুন। একজন বাবার এমন অপমান করা মানুষ আমাদের পাশে বসার যোগ্য নয়। এই বলে মন্ত্রী মহোদয় সরাসরি স্টেজ থেকে নেমে এলেন এবং রিসোর্টের বাইরের পথ ধরলেন। তার দেখাদেখি অনেক অতিথি খাওয়ার থালা ছেড়ে উঠে পড়লেন। সেনদের আর অভিজিতের সবার সামনে যে বেইজ্জতি হল, তা সারা জীবন ভোলার মতো ছিল না। অভিজিৎ একটা মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। নিজের কাপুরুষতার ফল সে চোখের সামনে দেখছিল। ওদিকে সোহিনী হলের পেছনের দিকে এলো। বিমলবাবু আর সুমিত্রা তখনও ভয়ে আর লজ্জায় থর থর করে কাঁপছিলেন। সোহিনী নিজের 2 হাত দিয়ে বাবার সেই শক্ত কড়া পড়া হাতটা শক্ত করে ধরল। অন্য হাতে মায়ের হাত ধরল। চলো বাবা, চলো মা, এখানকার হাওয়া আমাদের জন্য নয়, আমরা আমাদের বাড়ি ফিরে যাব। এই বলে সোহিনী তাদের আগে আগে নিয়ে চলল। লাল রঙের ভারী শাড়ি পরা সেই কোণে মেয়েটি, গায়ে একটিও গয়না নেই,
কিন্তু নিজের সাধারণ মা বাবার হাত ধরে সেই বিশাল আর ঝকঝকে গ্র্যান্ড ওশন রিসর্ট থেকে বুক চিতিয়ে বেরিয়ে যাচ্ছিল। ওর পায়ে ছিল এক আলাদা আত্মবিশ্বাস। বেলডাঙার সেই সাধারণ বরযাত্রীরাও মাথা উঁচু করে ওর পেছনে হাঁটতে শুরু করল। রিসর্টের বাইরে আসার পর পুরীর হাড় কাঁপানো ঠান্ডা শরীরে বিঁধছিল। বাসের কাছে পৌঁছাতেই বিমলবাবুর বাঁধ ভেঙে গেল। ৩০ বছর রোদ বৃষ্টিতে যে বাবা কখনো কাঁদেননি, তিনি আজ হাউ হাউ করে কাঁদতে লাগলেন। তিনি সোহিনীর পায়ে লুটিয়ে পড়তে যাচ্ছিলেন, অমনিও তাকে আগলে ধরল। মা রে, এ কি করলি তুই? কত বড় সর্বনাশ হয়ে গেল রে মা! আমার জন্য, এই ভিখারি বাবার দারিদ্র্যের জন্য আজ আমার মেয়ের ভরা সংসার ভেঙে গেল। লোকে এখন কি বলবে? বিয়ের মণ্ডপ থেকে মেয়ে ফিরে এলো, আমি এখন সমাজে মুখ দেখাবো কিভাবে? বিমলবাবু বুক চাপড়ে কাঁদছিলেন। সুমিত্রাও আঁচলে মুখ গুজে ফুপিয়ে কাঁদছিলেন। বাবার সেই আর্তনাদে রাতের নিস্তব্ধতা যেন খান খান হয়ে গেল। সোহিনী নিজের চোখের অবশিষ্ট জলটুকু মুছে ফেলল। ও অত্যন্ত আদরের সাথে বাবার মুখের ঘাম আর চোখের জল মুছিয়ে দিল। বাবা, কাঁদছ কেন? সংসার ভাঙেনি আমার, জীবন বেঁচে গেছে। সোহিনীর গলা এখন অত্যন্ত শান্ত আর সমজদার ছিল। ও বিমলবাবুর চোখের দিকে তাকিয়ে বলল, বাবা, যে বাড়িতে আমার জন্মদাতা বাবার সম্মান নেই, যাদের কাছে তোমার ঘাম আর কষ্টের কোনো দাম নেই, সেখানকার রানী হওয়ার চেয়ে আমি তোমার এই ছেঁড়া টিনের ঘরের মেয়ে হয়ে থাকাকে ১০০ বার বেশি পছন্দ করব। লোকেদের তোয়াক্কা কেন করছ? লোকেদের তোমার পিএফের পুঁজি ভাঙেনি, লোকেরা সেই ১.৫ একর জমি বিক্রি করেনি, তুমি করেছ, আমার বাবা করেছে। আর এমন বাবার স্বাভিমান বিক্রি করে পাওয়া সিন্দুর আমার চাই না। মেয়ের এই দৃঢ় আর সমজদারি কথা শুনে বিমলবাবুর কান্নার রোল থেমে গেল। তিনি কাপা কাপা হাতে সোহিনীর মাথায় হাত বুলিয়ে দিলেন। সুমিত্রা মেয়েকে জড়িয়ে ধরলেন। সেই অন্ধকার রাতে পুরীর সেই ঝকঝকে রিসোর্টের প্রেক্ষাপটে বাসের পাশে দাঁড়িয়ে থাকা সেই পরিবারটিকে প্রকৃত অর্থে ধনী মনে হচ্ছিল, কারণ তাদের কাছে পয়সার দম্ভ ছিল না, কিন্তু জগতের সবথেকে বড় সম্পদ তাদের কাছে ছিল একে অপরের প্রতি ভালোবাসা আর স্বাভিমান। বাসের ইঞ্জিন স্টার্ট হল এবং বেলডাঙার দিকে পথ ধরল। সোহিনী জানলা দিয়ে পেছনে ফেলে আসা সেই গ্র্যান্ড ওশানের দিকে শেষবারের মতো একবার তাকাল এবং জানলার কাঁচটা পাকাপাকিভাবে বন্ধ করে দিল। ওর জীবনের সেই কালো অধ্যায়টা সেখানেই শেষ হল এবং ও এখন এক নতুন স্বাভিমানী ভোরের অপেক্ষায় ছিল। ২ বছর কেটে গেল। সময় কারোর জন্যেই থেমে থাকে না, কিন্তু সেই প্রত্যেককে তার যোগ্য জায়গা ঠিকই দেখিয়ে দেয়। পুরীর সেই কালো রাত সোহিনীকে কাঁদতে নয়, বরং লড়তে শিখিয়েছিল। সেই রাতে ভেঙে যাওয়া সেই বিয়ের মণ্ডপ ওর জীবনের শেষ ছিল না, বরং এক নূতন ও প্রবল সোহিনীর শুরু ছিল। আজ বেঙ্গালুরুর আইটি পার্কে সোহিনী শুধু একটি ডেস্কে কাজ করা ইঞ্জিনিয়ার ছিল না। নিজের জেদ আর অদম্য পরিশ্রমের জোরে সে নেস্ট টেক সলিউশনস নামে নিজের একটি বড় আইটি কোম্পানি দাঁড় করিয়েছিল। বেলডাঙ্গার লালমাটির এই মেয়েটি নিজের সাম্রাজ্য গড়ে তুলেছিল। বেলডাঙ্গাতেও এখন ছবিটা বদলে গিয়েছিল। বিমলবাবু আর সুমিত্রা এখন সুখে দিন কাটাচ্ছিলেন। সুমিত্রার টিফিনের ব্যবসা সোহিনী অনেক আগেই বন্ধ করিয়ে দিয়েছিল। বিমলবাবুর পুরনো টিনের ঘর ভেঙে সেখানে এখন একটি সুন্দর সিমেন্ট কংক্রিটের দোতলা বাংলো দাঁড়িয়েছিল। বিমলবাবুর মুখে এখন দারিদ্র্যের লাঞ্ছনা ছিল না, সেই মেয়ের সাফল্যের এক তেজস্বী গর্ব ছিল। অন্যদিকে কর্মফল কলকাতার বালিগঞ্জে ফিরে এসেছিল। যে স্ট্যাটাস আর পয়সার দম্ভ মালবিকা সেনের ছিল, তা সময়ের এক ঝটকায় ধুলোয় মিশিয়েছিল। পুরীর বিয়ে থেকে যেভাবে অপমানিত হয়ে মন্ত্রী আর বড় ব্যবসায়ীরা বেরিয়ে গিয়েছিলেন, তার সরাসরি প্রভাব অমিতাভ সেনের নির্মাণ ব্যবসায় পড়ল। সমাজে তাদের প্রতিপত্তি এতটাই কমে গেল যে অনেক বড় ক্লায়েন্ট তাদের কন্ট্রাক্ট বাতিল করে দিল। ব্যবসার উপর ঋণের পাহাড় জমে গেল এবং এককালে কলকাতায় দাপটের সাথে চলা অমিতাভ সেনের সেই বিশাল প্রজেক্ট শেষ পর্যন্ত বিক্রি করার সময় এলো। অভিজিতের অবস্থা তো তার চেয়েও শোচনীয় ছিল। মায়ের জেদ আর লোক দেখানোর জন্য সে এক অতি ধনী পরিবারে দ্বিতীয় বিয়ে করেছিল, কিন্তু মালবিকার সেই অহংকারী স্বভাব, অনবরত অন্যদের ছোট করার অভ্যাস আর অভিজিতের সেই একই কাপুরুষতা সেখানেও বাধা হয়ে দাঁড়াল। সেই নূতন মেয়েটি সোহিনীর মতো সহনশীল ছিল না। সে সেনদের কুটিলতা আর মালবিকার জ্বালা সহ্য না করে মাত্র ৬ মাসের মধ্যেই অভিজিৎকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। এখন বালিগঞ্জের সেই 4 BHK আলিশান বাড়িতে শুধু এক হাহাকার করা নিস্তব্ধতা অবশিষ্ট ছিল।
পয়সার দম্ভ ধুয়ে মুছে গিয়েছিল, আর পড়েছিল শুধু একাকিত্ব আর অনুশোচনা। ওদিকে বেলডাঙ্গার রাস্তায় আজ এক অন্যরকম মেজাজ দেখতে পাওয়া যাচ্ছিল। একটি নতুন চকচকে এসি গাড়ি রাস্তা দিয়ে সগৌরবে ছুটছিল। এই গাড়ির ড্রাইভিং সিটে বসেছিল স্বয়ং সোহিনী। চোখে গগলস, পরনে সুন্দর ফর্মাল ড্রেস আর মুখে এক বিজয়ী হাসি। আর ওর পাশে সামনের সিটে মালিক হিসেবে খুব দাপটের সাথে বসেছিলেন বিমলবাবু। পেছনে সুমিত্রা তৃপ্তির সাথে জানলা দিয়ে বাইরে দেখছিলেন। গাড়ি চালানোর সময় সোহিনী আর চোখে বাবার দিকে তাকালো এবং হেসে জিজ্ঞেস করল, কি বাবা, আপনার মেয়ের গাড়ি কেমন লাগছে? রেলের গেটের মতো ঝটকা তো লাগছে না? বিমলবাবু গাড়ির নরম ড্যাশবোর্ডের ওপর অত্যন্ত মায়ার সাথে হাত বুলিয়ে দিলেন। ওনার চোখে আজ আবার জল ছিল, কিন্তু তা দুঃখের নয়, বরং আনন্দের ছিল। মারে, বিমলবাবুর গলা ধরে এলো। এই গাড়ির নরম সিটে বসার সময় মনে হচ্ছে আমার ৩০ বছরের রেলের কঠিন সফরের সার্থকতা হয়েছে রে। সেদিন তুই আমার হাত ধরে আমাকে বাইরে বের করে এনেছিলি, আর আজ তুই আমাকে সরাসরি এই রাজার গাড়িতে এনে বসিয়েছিস। আমার মেয়ে প্রকৃত অর্থেই রানী হয়েছে। বাবা, সোহিনী এক হাতে স্টিয়ারিং সামলে অন্য হাতে বাবার হাত শক্ত করে ধরল। আমি রানী হয়েছি কারণ আমার পেছনে আপনি রাজার মতো দাঁড়িয়েছিলেন। আপনি আমার জন্য আপনার স্বাভিমান দূরে সরিয়ে রেখেছিলেন, কিন্তু আমি কাউকে আমার বাবার স্বাভিমান বিক্রি করতে দিতাম না। এই সাফল্যও আমার নয়, এটা আপনার কষ্টের ফল। বেলডাঙ্গার সেই রাস্তা দিয়ে এগিয়ে চলা সেই গাড়িটি শুধু একটি যানবাহন ছিল না, বরং দারিদ্র্যের ওপর, মেকি আভিজাত্যের ওপর আর অহংকারের ওপর পাওয়া এক বিশাল জয় ছিল। বন্ধুরা, এই গল্প এখানেই শেষ হচ্ছে, কিন্তু যাওয়ার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা অবশ্যই মনে রাখবেন। বাবা মায়ের অপমান করে বা তাদের দূরে সরিয়ে রেখে পাওয়া সম্পদ কখনোই টেকে না। যে বাবা আপনাকে নিজের কাঁধে বসিয়ে পৃথিবী দেখিয়েছেন, যে মা নিজে না খেয়ে আপনাকে গ্রাসমুখে তুলে দিয়েছেন, তাদের কখনো কারো সামনে ঝুঁকতে দেবেন না। পয়সা, সম্পত্তি, স্ট্যাটাস এগুলো আজ আছে তো কাল নেই, কিন্তু বাবা মায়ের আশীর্বাদ আর আপনার স্বাভিমানই আপনার আসল ও চিরন্তন সম্পদ। আপনার জীবনসঙ্গী বেছে নেওয়ার সময় সে কতটা ধনী, তার চেয়ে সে আপনার বাবা মায়ের কতটা সম্মান করে সেটা অবশ্যই দেখবেন। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।